এটা বন্ধই করে দেয়া হোক। অর্থাৎ ঘাটতারামির জবাব ঘাটতারামি দিয়ে দিতে হয়, গায়ের জোরের জবাব গায়ের জোর দিয়ে দিতে হয়। তো এত কিছু কাউন্ট করার কিছু নাই। প্রায় ন্যূনতম ১৪০০ বা ২,০০০ এর বেশি মানুষ এই জন্য জীবন দেয় নাই। ৩-৪০০ মানুষ অন্ধ হয় নাই, ৪-৫০০ মানুষ পঙ্গু হয় নাই। এইসব ফ্যাসিবাদের দোসরদের আস্ফালন বা তাফালিং দেখার জন্য। তো আমার মনে হয় যে এই জায়গাগুলো আ নিয়ে আমি বাংলাদেশের প্রত্যেকটা টেলিভিশন এবং পত্রিকার মালিকদেরকে অনুরোধ করব এবং সতর্ক করব। দয়া করে ফ্যাসিবাদের ফিরে আসার ইনশাআল্লাহ আর কোন সুযোগ নাই। অনেক শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী মনে করছেন যে হাসিনার পক্ষে একটু দালালি করি। হাসিনা যদি আবার কখনো ফিরে আসে তাহলে তো আমাদের মন্ত্রী বানাবে। তাহলে তো আমাদের ৳১,০০০ কোটি টাকার ব্যবসা দিবে। কিন্তু সেটি আর হবে না। উপদেষ্টা ফারুকীকে কয়েকটি প্রশ্ন করার কারণে কয়েকজন সাংবাদিকের চাকরি চলে গিয়েছে এবং দীপ্ত টিভির প্রচার সাময়িকভাবে বন্ধ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আলোচনা এবং এমন কিছু ছড়িয়ে পড়েছে এবং আন্তর্জাতিকভাবে মিডিয়াতেও এটাই প্রচার করা হচ্ছে। আসলে কি বাস্তবতা তাই? শুধুমাত্র কি প্রশ্ন করার কারণেই এই দুই সাংবাদিকের চাকরি চলে গিয়েছে, নাকি এর ভিতরে আরো কোনো রহস্য রয়েছে? এটি নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন সাংবাদিক কনক সারোয়ার। তার আলোচনা শুনলে আসলে বাস্তব চিত্রটা জানতে পারবেন যে এই সাংবাদিকরা কত ভয়ঙ্কর অপরাধ করেছে। তারা আবার মাথাচাড়া দিচ্ছে, মাথাচাড়া দিয়ে উঠছে। আ সরকারের যে দুর্বলতা গত ৯ মাসে কোনো কার্যকর পদক্ষেপ কিন্তু মিডিয়ার ব্যাপারে গ্রহণ করা হয়নি। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি কিন্তু এই বিষয়টিকে নানাভাবে উপেক্ষা করা হয়েছে। কথিত গণমাধ্যমের স্বাধীনতার নামে একটি অংশ সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা হাসিনার সমর্থক, হাসিনার দ্বারা পেলে পোষে বড় হওয়া অনেকেই এই জায়গাটাকে উপেক্ষা করে গেছে, যার কিছু, কিছু সিম্পটম আমরা এখন দেখতে পাচ্ছি। তো আজকের খবর অনুষ্ঠানে আমরা বিষয়টা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। আ উম এখন আপনি যদি আমি সংবাদটা যেটি পত্রিকায় এসেছে আমি যদি আপনাদেরকে দেখাই, আ ইতিমধ্যে আপনারা জানেন যে গত পরশুদিনের ঘটনা, গতকালকের ঘটনাই বলা চলে। আ অভ্যুত্থান নিয়ে অবমাননাকর প্রশ্ন ৩ সাংবাদিক চাকরিচ্যুত। দীপ্ত টেলিভিশনের সংবাদ তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে। আ সাময়িক স্থগিত করেছে এমনটি বলা হচ্ছে এবং সংবাদপত্রের রিপোর্টে বলা হচ্ছে মানবজমিনে যে সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থান নিয়ে অবমাননাকর প্রশ্ন করার জেরে দুটি টেলিভিশন চ্যানেলের ৩ জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন। এর মধ্যে দীপ্ত টিভির ২ জন, এটিএন বাংলার একজন সাংবাদিক রয়েছেন। মঙ্গলবার থেকে দীপ্ত টিভির সংবাদ প্রচারও বন্ধ রয়েছে। টেলিভিশনটির স্ক্রলে অনিবার্য কারণবশত সকল সংবাদ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া চ্যানেল আই কর্তৃপক্ষ তাদের একজন সাংবাদিককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। চাকরিচ্যুত সাংবাদিকরা হলেন দীপ্ত টেলিভিশনের মিজানুর রহমান, মাহমুদ শাওন এবং এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বি এবং চ্যানেল আই এর খুব সম্ভবত আ আরেকজন সাংবাদিক বাশার রফিকুল বাশার তার নাম। তো বিষয়টা যেটি হচ্ছে যে কোন সাংবাদিকের চাকরিচ্যুতি বা যেকোনো ধরনের চাকরিচ্যুতি, চাকরি চলে যাওয়া বিষয়টি আমি কখনো সমর্থন করি না। কিন্তু একজন সাংবাদিক যখন কোনো প্রেস কনফারেন্সে যেয়ে প্রশ্ন করেন, সেই প্রশ্নটি তার ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত অবস্থান যাই হোক, সেখানে তিনি আসলে তার স্টেশনের যে পলিসি, স্টেশন পলিসিকেই রিফ্লেক্ট করেন। ধরেন একজন লোক আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জামাত করতে পারে। সে জামাত যে সমর্থন করে সে আওয়ামী লীগের প্রোগ্রামে যেয়ে তার স্টেশন পলিসি অনুযায়ী প্রশ্ন করবে। আওয়ামী লীগের বা বিএনপির যে সে যদি জামাতের এখানে যায়, সেখানেও তার স্টেশন পলিসি অনুযায়ী তাকে প্রশ্ন করতে হয়। তার ব্যক্তিসত্তা বলে আসলে সাংবাদিকতায় বিশেষ করে রিপোর্টিং এ ব্যক্তিসত্তা বলে কোনো বিষয় নাই। এটি আপনাকে আপনার স্টেশন পলিসি অনুযায়ী কাজ করতে হবে এবং স্টেশনের আপনার সকল কথা, আপনার সকল বক্তব্যের দায় কিন্তু আপনার স্টেশনের উপরে বর্তাবে। এটি হচ্ছে অত্যন্ত প্রাথমিক আ একটি জ্ঞান সাংবাদিকতা যারা করতে আসেন তাদের জন্য। তো আমরা দেখলাম যে বর্তমান পরিস্থিতিতে এই যে ৩ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, আ আ আরেকজনকে শোকজ করা হয়েছে যতটুকু আমি জানি। তো সব মিলিয়ে আ আওয়ামীপন্থী একটা গ্রুপ আ সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বা বিভিন্নভাবে তারা বলার চেষ্টা করছেন যে প্রশ্ন করায় সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে।
প্রশ্ন করা কি অপরাধ নাকি? এখন আপনি আমি নিউ ইয়র্ক ভিত্তিক একটা টেলিভিশন চ্যানেল কালকে আমাকে একজন পাঠালো। আমি দেখছিলাম যে তারা ধরেন এক বিশাল এক প্রোগ্রাম ফেঁদে বসেছে। টিভিএন নামে একটি টেলিভিশন চ্যানেল। যে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে। এবং তারা বলার চেষ্টা করছে যে প্রশ্ন করার কারণেই নাকি এই ঘটনা ঘটেছে এবং সেখানে ২ বিশেষজ্ঞ দেখলাম একেবারে মানে জ্ঞানগর্ভ মানে জাহির করতেছে আরকি। আরে বেটা এই ৯২ বছর পরে হিটলারের পক্ষে তুই কথা বলতে পারবি? না নাৎসিদের পক্ষে কেউ কথা বলতে পারবে? এবং আপনি যদি আপনার সোশ্যাল মিডিয়া বা আপনি যদি কোথাও আপনি প্রদর্শন করেন যে আপনি নাৎসিদের ব্যাপারে এক ধরনের সহানুভূতি আপনার আছে, আপনাকে তো পৃথিবীর উন্নত দেশগুলো ভিসাই দিবে না, ঢুকতেই দিবে না যে আপনি মানসিকভাবে বিকৃত মানসিকতার এবং আপনি মানবতা বিরোধী অপরাধের সমর্থক। তো হাসিনা ১৫ বছর ধরে যা করে গেছে, এখন দেখে অনেকের দরদ উতলায় উঠতেছে। তো ১৫ বছরে কি পরিমাণ সাংবাদিক চাকরি হারিয়েছে, কি পরিমাণ সাংবাদিককে গোয়েন্দা সংস্থা উম কাজ করতে দেয় নাই। আপনারা ভুলে গেছেন এই যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে মাহমুদুর রহমান কুষ্টিয়ায় তার উপরে রক্তাক্ত করা হয়েছে। কই তখন সুশীল আমাদের সাংবাদিক, আমাদের মহান পুরুষরা কোথায় ছিল? এই যে এই ছবিটা দেখেন আ দৈনিক সংগ্রামের সম্পাদক আসাদ ভাই একজন বীর মুক্তিযোদ্ধা, একজন অস্ত্রধারী মুক্তিযোদ্ধা। তাকে দেখেন ছাত্রলীগ, যুবলীগের ছেলেবেলে তার অফিসে ঢুকে অ্যাটাক করছে। তাকে কিভাবে সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে এ নামিয়ে নিয়েছে। এন এবং এই ভদ্রলোক কথিত রাষ্ট্রদ্রোহের মামলায় প্রায় ২.৫-৩ বছর জেলে ছিলেন বিনা চিকিৎসায়। আ বে বিএনপিপন্থী সাংবাদিক রুহুল আমিন গাজী তিনি প্রায় ৩ বছর ক্যান্সার পেশেন্ট। তিনি প্রায় ৩ বছর আ জেলে জেলে কাটিয়েছেন। জামিনই হয়নি তার ৩ বছর পর্যন্ত। তো এইসব জায়গাগুলায় কিন্তু কোনো মানবতা কাজ করে না। এইসব জায়গায় কোনো বক্তব্য কাজ করে না এবং এর বাইরেও আপনারা যদি অনুসন্ধান করে দেখেন কমপক্ষে বাংলাদেশে এখন পর্যন্ত শখানেকেরও বেশি অত্যন্ত যোগ্য সাংবাদিক যাদেরকে আওয়ামী লীগ আমলে বিভিন্ন ছুতোয় বিভিন্নভাবে গোয়েন্দা সংস্থার চাপে যাদেরকে আহ, চাকরিচ্যুত করা হয়েছে এবং তাদেরকে পরবর্তীতে অন্য কোনো মিডিয়াতেও কাজ করতে দেওয়া হয়নি এবং এখন পর্যন্ত তারা অনেকেই বেকার এবং দুর্বিষহ জীবনযাপন করছে তো এগুলো নিয়ে আসলে কারো কোনো বক্তব্য নাই এখন ধরেন হাসিনার ১৫ বছরের যেই জুলুম অত্যাচার যেভাবে গুম খুন আহ, করা হয়েছে সেই জায়গাটায় আপনি যদি আহ, তার পক্ষে অবস্থান নেন একজন সাংবাদিক হয়ে যদি আপনি বলেন যে হাসিনার যদি এরকম ফ্যাসিবাদের বিকৃত মোটিভ তৈরি করা হয় তার চেহারা দিয়ে তাহলে জাতীয় ঐক্যের কি হবে? আরে বেটা তোদের ঐক্যের কথা ভাবতে কে বলছে? হাসিনার সঙ্গে কিসের ঐক্য? হাসিনার মতো একটা ফ্যাসিবাদী, একটা খুনির জান্তার সাথে কিসের ঐক্য? তুই ৮ মাস হয় নাই, ৯ মাস হয় নাই, তুই এখনই এটা ভাবস কি করে? যে ঐক্য হবে হাসিনার গ্রুপের সাথে, আওয়ামী লীগের সাথে? প্রশ্নই তো ওঠে না। তারপরে সাংবাদিক জাতিসংঘের রিপোর্ট যেটা ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েল সার্কুলেটেড যে ১৪০০ মানুষকে হত্যা তারা প্রমাণ পেয়েছে। মৃতের সংখ্যা তো আরো বেশি, ২০০০ এর বেশি। এখন পর্যন্ত এই অপদার্থ সরকারে অবশ্য এখন পর্যন্ত সঠিক ফিগারটা বের করতে পারে নাই। তো মৃতের সংখ্যা তো ২০০০ এর বেশি। কিন্তু আ ১৪০০ তো এটা জাতিসংঘের রিপোর্ট। সেই রিপোর্টের ব্যাপারেও আপনি যদি রিপোর্টারদের প্রশ্ন শোনেন যে ১৪০০ মানুষ মারা গেছে এটা আপনি কিভাবে বলেন? বা একজন মানুষ কি ১৪০০ মানুষকে মারতে পারে কিনা? আদালতের রায় হয়েছে কিনা? এই যে ধরেন আওয়ামী নেগেটিভ এবং সেখানে ধরেন ৪ জন ছিল তো। আ আমি শুনে দেখলাম এটা নিয়ে আসলে সোশ্যাল মিডিয়ায় একজনের একটা পোস্ট দেখছিলাম। পোস্ট দেখার পরে আমি আ বাংলাদেশে আমার আমার যারা শুঁড়ির যারা আমার সঙ্গে কাজ করেন এরকম একটা টেলিভিশন চ্যানেল থেকে পুরো প্রেস কনফারেন্সের ভিডিওটা আনলাম এবং এনে আমি শুনলাম। এবং ধরেন বিস্ময়করভাবে আমি আপনাকে বলি এটি ভিডিওটা শোনার পরে আমি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও আপলোড করলাম। ৫ মিনিটের একটা ভিডিও। যে ফ্যাসিবাদের দালাল সাংবাদিকরা আবার মাথাচাড়া দিচ্ছে। হাসিনার ফ্যাসিবাদী প্রতিকৃতি এবং ১৪০০ শহীদ নিয়ে একের পর এক প্রশ্ন। এবং আনফরচুনেটলি বাংলাদেশের কোনো পত্রিকা, কোনো টেলিভিশন এই যে ফারুকীর প্রেস কনফারেন্সে যে এই জাতীয় প্রশ্ন করা হয়েছে, এই জাতীয় বিষয় নিয়ে কোনো সংবাদ প্রকাশ করেনি। টেলিভিশনে কোনো ধরনের কোনো রিপোর্ট হয় নাই যে ফারুকীর প্রেস কনফারেন্সে আজকে এই জাতীয় প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে।
ফেসবুকে কিছু পোস্ট ছিল এবং মূলত আমি এই পোস্টটি আমি এই ৫ মিনিটের একটি ভিডিও দেওয়ার পরেই যে অনেকের নজরে আসে যে এরকম একটি বিষয় আলোচনা হচ্ছে। অর্থাৎ ফ্যাসিবাদের এই জায়গাটাকেও এক ধরনের দেখেন, এক ধরনের সেলফ সেন্সরশিপ বা এক ধরনের রক্ষা করার একটি চেষ্টাই আমি বলব। তো এর পরবর্তীতে ধরেন একটা প্রতিক্রিয়া হয়েছে। আ বা বা এই এই সব পত্রিকা আ টেলিভিশনগুলো তাদের রিপোর্টারদেরকে বরখাস্ত করেছে। তো আমি মনে করি যে অ্যা প্রত্যেকটা টেলিভিশনের এখন নতুন করে তাদের এডিটোরিয়াল পলিসি কি হওয়া উচিত সেটি নির্ধারণ করা উচিত এবং প্রতিটা পত্রিকা এবং টেলিভিশনে ফ্যাসিবাদের সমর্থক, ফ্যাসিবাদের দ্বারা পরিপুষ্ট যারা তাদেরকে কোনোভাবেই চাকুরিতে রাখার কোনো সুযোগ নাই। কারণ এরা সুযোগ পেলেই বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নেবে। এরা হাসিনার গণহত্যাকারী খুনি পলাতক হাসিনার পক্ষে অবস্থান নেবে। এই জায়গাটায় কোনো ধরনের অনুকম্পার কোনো সুযোগ নাই। কারণ ১৫ বছরে এদের শক্তি, মদমত্ততা, এদের দাম্ভিকতা আমরা দেখেছি। এরা কিভাবে সকল কিছু নিয়ন্ত্রণ করেছে এবং এদের কারোরই কোনো আর্থিক কোনো সমস্যা থাকার কোনই কারণ নাই। যে পরিমাণ লুটপাট করেছে এবং আমার কাছে যে তালিকা আছে সে তালিকা অনুযায়ী বাংলাদেশের কমপক্ষে ১০০ জনের বেশি সাংবাদিকের অ্যাকাউন্টে ৳১০ কোটি টাকার বেশি আছে। আ ৫ থেকে ৭ জনের অ্যাকাউন্টে এটির পরিমাণ ৫০ থেকে ১০০ কোটি টাকা এবং ১-১.৫ কোটি টাকা তো বাংলাদেশের এখন অধিকাংশ সাংবাদিকের কাছে মামুলি অ্যামাউন্ট। এগুলা ধরেন তার স্ত্রীর নামে বা শালীর নামে বা বিভিন্ন জনের নামে এগুলো এফডিআর করে রাখা হয়েছে এবং বাংলাদেশের সাংবাদিকতার যে অবক্ষয়, বাংলাদেশের সাংবাদিকতা যে কত খারাপ অবস্থায় আছে, সেই অবস্থার কথা আর কি বলবো রে ভাই? আমি বাংলাদেশে ১৯ বছর সাংবাদিকতা করছি। কখনো মনে হয় নাই যে কোনো রিপোর্টের জন্য কারো কাছ থেকে আমার টাকা নিতে হবে বা আ কেউ টাকা দিয়ে কোনো রিপোর্ট করাতে পারবে বা টাকা দিয়ে রিপোর্ট বন্ধ করতে পারবে। সাম্প্রতিক সময়ে আমি বাংলাদেশের একজন মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষ, তার ব্যাপারে তার সব দখল হয়ে যাচ্ছে ইত্যাদি, ইত্যাদি। আমি ২ টি টেলিভিশন এবং ২ টি পত্রিকার সর্বোচ্চ পর্যায়ে বলেছিলাম যে, "ভাই একটু এটা একটু আপনার রিপোর্টারকে বলেন একটু ইনভেস্টিগেট করে একটা রিপোর্ট করা যায় কিনা?" তো রিপোর্টার ওই সংক্ষুব্ধ ব্যক্তির কাছে যেয়ে বলেছে যে, "হ্যাঁ, এটা করে দিব। আমাকে তো বলা হয়েছে কিন্তু এটা করতে গেলে কিছু খরচপাতি দিতে হবে।" তো এরা কি সাংবাদিকতা করতে আসে না খরচপাতির ধান্দায় আসে? এটা খুব বিস্ময়কর। কারণ বাংলাদেশে ১৯ বছরে কখনো মাথায় আসে নাই যে আমি রিপোর্ট করতে যাবো এর জন্য আবার খরচপাতি লাগবে আমার। এবং ওই পক্ষের কাছ থেকে আমার খরচপাতি নিয়ে আমাকে রিপোর্ট করতে হবে। তো টোটাল স্ট্রাকচার এর জায়গাটা অর্থাৎ হাসিনা গত ১৫ বছরে মানুষের মধ্যে যে পরিমাণ লোভ ঢুকিয়েছে, অ্যা সাধারণ জীবনযাপনকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে মানুষের বিলাস-ব্যাসন ঢুকিয়েছে, নানা রকমের অফার ঢুকিয়েছে, সেই জায়গাটা থেকে বের হয়ে আসতে অবশ্যই সময় লাগবে। তবে আমার মনে হয় যে এই জায়গাটা আরো কঠোরভাবে দেখা উচিত, আরো কার্যকর পরিকল্পনা নেয়া উচিত। উপদেষ্টা পদে যিনি আছেন এখন মাহফুজ আলম, তার তো গত ৩ মাস ধরে তার কোনো সাড়া শব্দই পাচ্ছিলাম না। হঠাৎ করে দেখলাম তিনি গতকাল পরশুদিন উদয় হয়েছেন। তিনি কি বললেন যে হ্যান করে নাই, ত্যান করে নাই, সরকার না তো সরকার করে নাই কিন্তু এই ইন্টারন্যাশনালি বিষয়টাকে ক্লিয়ারলি বলতে হবে যে কেন তাদের চাকুরিচ্যুতি হয়েছে বা কেন এই ঘটনাটা ঘটেছে। আর দীপ্ত টিভি কেন তার সংবাদ বন্ধ করল এটি নিয়ে একটি তদন্ত করা উচিত এবং দীপ্ত টিভির মালিক পক্ষ তো আপনারা জানেন সব আওয়ামী ঘরানার, আওয়ামী লীগের দ্বারা পরিপুষ্ট মালিক সব। এরা কেন সংবাদ বন্ধ করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করলো কিনা? যদি এমন হয় এটা বন্ধই করে দেয়া হোক। অর্থাৎ ঘাটতারামির জবাব ঘাটতারামি দিয়ে দিতে হয়, গায়ের জোরের জবাব গায়ের জোর দিয়ে দিতে হয়। তো এত কিছু কাউন্ট করার কিছু নাই। প্রায় ন্যূনতম ১৪০০ বা ২০০০ এর বেশি মানুষ এই জন্য জীবন দেয় নাই। ৩-৪০০ মানুষ অন্ধ হয় নাই, ৪-৫০০ মানুষ পঙ্গু হয় নাই। এইসব ফ্যাসিবাদের দোসরদের আস্ফালন বা তাফালিং দেখার জন্য। তো আমার মনে হয় যে এই জায়গাগুলো আ নিয়ে আমি বাংলাদেশের প্রত্যেকটা টেলিভিশন এবং পত্রিকার মালিকদেরকে অনুরোধ করব এবং সতর্ক করব। দয়া করে এডিটোরিয়াল পলিসি চেঞ্জ করুন। ফ্যাসিবাদের দোসরদের আপনারা আ আপনাদের যে মিডিয়া, যে টেলিভিশন সেখান থেকে সরান। আমরা দেখছি অনেকেই এতদিন ধরেন অ্যা মাথা লুকিয়েছিল। ইদানিং অনেকে আবার মাথা চাড়া দিচ্ছে, নানা রকমভাবে প্রতিক্রিয়া দিচ্ছে। যেমন সাম্প্রতিক সময়ে দেখলাম
যে এক সাংবাদিক জয় মামুন বোধহয়, জয় মামুন দেখলাম লিখছে যে ওই যে চ্যানেল ৭১ এর শাকিলের হাতে হাত করা। আরে ভাইটা আমাদের হাত করা পড়ায় নাই। আ আ মাহমুদুর রহমানের হাত করা পড়ায় নাই। তখন তোরা কই ছিলি? এই শাকিল যখন একটি মেয়েকে রেপ করে, ওই মেয়ে যখন মামলা করে, সেই মামলায় সে একদিনের জন্য জেলে যায় না। সেই মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য করা হয়। এই শাকিল এই তার স্ত্রী রূপা, এই ৭১ টেলিভিশন কি করে নাই ভাই? কি করে নাই? এখন এগুলো নিয়ে কথা বলতে গেলে বলবেন যে সাংবাদিকের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। নো, তারা ক্রাইম করছে, একদম ক্লিয়ার ক্রাইম। তারা এই যে ফ্যাসিবাদের দোসর সাংবাদিকদের ব্যাপারে কেন বলছে? কারণ হাসিনাকে শক্তিশালী করার জন্যই তাদের অবদান। পুরো বাংলাদেশের মানুষ যেটি করতে পারে না, ২ টি মিডিয়া, একটি মিডিয়া সেই জাতীয় অবস্থান তৈরি করে দিতে পারে এবং যেটি ৭১ টেলিভিশন সহ এই ফ্যাসিবাদের দোসর গোষ্ঠী তারা অত্যন্ত সুকৌশলে হাসিনার ফ্যাসিবাদকে নানা কৌশলে সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছিল। তো সেই জায়গাতে আমার মনে হয় যে ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে আ কড়া পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। কারণ তারা যেকোনো সময় অ্যা এই জাতীয় ব্লান্ডার করবে এবং আপনি দেখেন যে ফারুকের এই প্রেস কনফারেন্স নিয়ে আ যেভাবে প্রতিক্রিয়া হচ্ছে এই যে আমি টেলিভিশন দেখালাম, টিভিএন যেটা নিউইয়র্ক থেকে হয় বাট বাংলাদেশেও এর অফিস আছে এবং অন্যান্য অনেক মিডিয়াতেই বা সোশ্যাল মিডিয়াতে বলার চেষ্টা হচ্ছে এটি হচ্ছে গণমাধ্যমের উপরে হস্তক্ষেপ, স্বাধীন গণমাধ্যমের উপরে হস্তক্ষেপ। তো ইন্টারেস্টিং একটা আ উম আ পোস্ট দিয়েছে আমাদের আম কি বলে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আ হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ তিনি একটি আ পোস্ট দিয়েছেন সেটি আবার কালবেলায় সংবাদে এসেছে। সাংবাদিকদের বিষয়ে প্রশ্ন ছুড়ে দিলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলছেন যে, জুলাই অভ্যুত্থানকে সন্ত্রাসী আন্দোলন হিসেবে প্রতিবেদন প্রকাশ করে সাংবাদিকরা শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার পেতেন কিনা এমন প্রশ্ন রেখেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন যে জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হলে জুলাইকে সন্ত্রাসী আন্দোলন হিসেবে প্রতিবেদন প্রকাশের জন্য কোন টিভি সাংবাদিক হাসিনার কাছ থেকে সাহসী সাংবাদিকতার পুরস্কার পেতেন। কথা একেবারেই সত্য, শতভাগ সত্য। যদি আন্দোলন ব্যর্থ হতো তাহলে দেখতেন যে গাদায়, গাদায় সাংবাদিককে পদক দেয়া হচ্ছে, গাদায়, গাদায় সাংবাদিকদেরকে অ্যাপ্রিশিয়েট করা হচ্ছে যে তাদের কারণে এই জুলাই বিপ্লব বা জুলাই আন্দোলন হতে মানে সফল হতে পারেনি এবং সেই চেষ্টা কিন্তু বাংলাদেশের মিডিয়া যথাযথভাবে করেছে। যখন দেখেছে সম্ভব নয় তখনই সবাই ভোল পাল্টেছে, প্রোফাইল লাল করেছে। তারা তাদের ক্যারেক্টারে একেবারে দুধে ধোয়া তুলসী পাতা হিসেবে সামনে নিয়ে আসার চেষ্টা করেছে। পাশাপাশি আরেকটি ঘটনা আমি যদি বলি আজকের পত্রিকায় সেটি হচ্ছে আপনারা জানেন যে এক অভিনেতা সিদ্দিক ভালো অভিনয় করেন। আমি তার অভিনয় পছন্দ করতাম। আ ভালো অর্থাৎ ফানি ক্যারেক্টারে খুব ভালো অভিনয় করেন। তাকে অ্যা ধরে অ্যা পিটিয়ে থানায় সোপর্দ করা হয়েছে এবং তাকে আওয়ামী লীগের দালাল বলে একদল লোক তাকে ধরে এবং তার উপরে তাকে মারধর করে এবং তাকে আ পুলিশে সোপর্দ করে এবং আ সিদ্দিক শুধু অভিনয় নয়, সিদ্দিক ১৮ সালে জাতীয় নির্বাচনে কথিত নির্বাচনে, জাতীয় নির্বাচনে টাঙ্গাইল ১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে তিনি আবেদন করেছিলেন এবং ঢাকা ১৭ উপনির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনেছিলেন এবং সাবমিট করেছিলেন। তো সিদ্দিকের বিষয়টা নিয়ে আমি দেখছিলাম যে অভিনয় শিল্পী সংঘের বর্তমান সভাপতি কি নাম? কি পাভেল যেন? আ তার নাম হচ্ছে আজাদ আবুল কালাম। আজাদ আবুল কালাম তিনি আবার একটি বিবৃতি দিয়েছেন বা বলেছেন যে শিল্পীদেরকে হয়রানি করা হচ্ছে ইত্যাদি, ইত্যাদি। তো আমি সিদ্দিকের ব্যাপারে আপনাদেরকে ছোট্ট একটা পোস্ট একটা ভিডিও দেখাই। এবং তার বেশ কিছু এটা হচ্ছে ধরেন তার বক্তব্যের মধ্যে একটা মাইল্ড একটা বক্তব্য আপনি যদি একটু শোনেন। তারেক জিয়া যেন ফাঁসি হয়, ফাঁসি ওখানে না আমাদের দেশে হবে, কারণ তারেক জিয়া তো এমনিতেই খুন করে গিয়ে ওখানে পালায় আছে। আলটিমেটলি সে লন্ডনে গিয়ে আবার শুরু করেছে যে একটি দূতাবাস মানে একটা দেশের সার্বভৌমত্ব এবং একটা দেশকে প্রতিনিধিত্ব করে, সেই দেশের দূতাবাসে হামলা করা। তো অর্থাৎ একটি দলের প্রধান সম্পর্কে একজন অভিনয় শিল্পী তার যে জাতীয় শব্দ প্রয়োগ এবং আমি তো
ধরেন আরো এর থেকেও আরো কি বলবো বাজে ভাবে বলা হয়েছে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব সম্পর্কে এবং অর্থাৎ হাসিনা যা বলে তার থেকেও বিশ্রীভাবে উপস্থাপন করা একজন শিল্পী যখন করে তখন কিন্তু এই অভিনয় শিল্পী সংঘর এই পণ্ডিতরা বা বড় বড় নেতারা বা বুদ্ধিজীবীদের কারো কোনো বক্তব্য থাকে না। অর্থাৎ ধরেন একজন অভিনেতা সে যদি আজকে একটি দলের নমিনেশন চায় বা একটি দলে যোগ দেয় বা একটি দলের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয় বা নির্বাচন করে, তাকে আপনি তার কোন পরিচয়কে আপনি হাইলাইট করবেন? তার অভিনেতা পরিচয় নাকি তার রাজনৈতিক পরিচয়? ধরেন আমি আজকে যদি আমি সাংবাদিকতা ছেড়ে যদি কোন দলের নমিনেশন নিয়ে যদি নির্বাচন করি, তো আমি তো তখন রাজনৈতিক কর্মী রে ভাই। আমি তখন সাংবাদিক হিসেবে আমার যেই প্রিভিলেজ সেটি তো আমি পাবো না। সাংবাদিক হিসেবে আমি যে সব জায়গায় এখন যেভাবে কথা বলতে পারি বা প্রশ্ন করতে পারি, আমি কি তখন সেভাবে করতে পারবো? পারবো না। অর্থাৎ এই যে জায়গাগুলো আমরা এই জায়গাগুলোর মধ্যে গুলিয়ে ফেলি। যখনই কেউ বিপদে পড়ে তখনই তার একেক পরিচয় চলে আসে। কেউ ডাক্তার, সে অভিনয় করে, সে রাজনীতিও করে। তো ডাক্তাররাও প্রতিবাদ করে, অভিনেতারাও প্রতিবাদ করে, অ্যা এবং রাজনৈতিক দল তো প্রতিবাদ করে। একটা অদ্ভুত সংস্কৃতি বাংলাদেশে। তবে কাউকে এভাবে মারধর করাটা আমি সমর্থন করি না। কখনোই সমর্থন করি না। আইন নিজের হাতে তুলে নেয়া বা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার আমি মনে করি এটি কোনোভাবেই উচিত নয়। এটি আইনের হাতেই তুলে দিতে হবে। তবে আমরা বেশ কিছু ঘটনায় আমরা দেখেছি যে ইদানিং আবার ওই যে মব বলে এক গ্রুপ কিন্তু আ ঝাঁপায় পড়ে। পৃথিবীর কোন দেশে মব নাই। আর মব উস্কে উঠবে। মব আরো বেশি অ্যা ব্যা ছড়িয়ে পড়বে। আপনি যদি যথাযথ ব্যবস্থা যথাযথ সময়ে না নেন। আপনাদের মনে আছে তখনও আমরা একটি অনুষ্ঠান করেছিলাম এই চ্যানেলে যে মুন্নি সাহার মতো একটা চিহ্নিত অপরাধী সাংবাদিক যে হাসিনার জন্য দেশের হেন কোনো তথ্য নাই যেগুলো তার সুবিধামতো জায়গায় পাচার করে নাই, হেন কোনো অবস্থান সে নেয় নাই। বিশেষ করে বিডিআর বিদ্রোহ নামে যে গণহত্যা চালানো হয়েছিল সেইখান থেকে শুরু করে সকল কিছুতে তাকে কারওয়ান বাজারে পেয়ে জনতা, উত্তেজিত জনতা তাকে একটি ফুলের টোকাও দেয় নাই। তাকে ধরে পুলিশে সোপর্দ করে। কিন্তু পুলিশ তাকে রাতের বেলায় আবার অ্যা পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে। তো জনগণ যদি দেখে যে আপনি একজন চিহ্নিত অপরাধী, চিহ্নিত ফ্যাসিবাদের দোসরের প্রতি প্রেম দেখাচ্ছেন, তো জনগণ পরবর্তীতে তাকে যদি রাস্তায় পেয়ে যদি হেনস্থা করে তার দায় কে নিবে? অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে যারা চিহ্নিত অপরাধী, যারা চিহ্নিত ফ্যাসিবাদের দোসর, তাদের বিরুদ্ধে আপনাকে আইনি পদক্ষেপ যথাযথভাবে এবং দ্রুততম সময়ের মধ্যে নিতে হবে। কারণ জনগণের যে মব বা জনগণ যখন ক্ষিপ্ত হয় কোনো কিছুর প্রতি, কোনো কিছুর উপরে, তখন আসলে কোনো আইন তাদের মাথায় কাজ করে না। তারা এক ধরনের উন্মত্ততায় আক্রান্ত হয়। এটি শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ঘটনায় আমরা দেখেছি যে যখন বিচার হয় না তখন আসামির বাড়িতে আগুন লাগায় দেয়। যখন বিচার পায় না তখন নানা রকমের ঘটনার মধ্য দিয়ে এটার প্রতিবাদ জানায়। ওই যে রাস্তায় গাড়ি পোড়ানো বা তার আসামির বাড়ি পোড়ানোয় কিছুই হবে না। কিন্তু এগুলো হচ্ছে এক ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ। তো আমার মনে হয় যে এখনো ধরেন অনেক রকমের উম ফ্যাসিবাদের দোসররা বেশ মাথাচাড়া দিয়ে বেশ সরগরমভাবে জ্ঞান ঝাড়তেছে খুব কৌশলে। তারা নানারকম ভাবে আ বক্তব্য, বিবৃতি দিচ্ছে। নানারকম ভাবে ইন্টারন্যাশনালি তাদের যোগাযোগ established করছে। আমার মনে হয় এই জায়গাগুলোয় আ সরকারের আরেকটু কঠোর হওয়া প্রয়োজন। সরকারের আরো গতিশীলতা প্রয়োজন। এখন কি বলবো? ধরেন ডক্টর ইউনূস সরকার ইদানিং ডক্টর ইউনূস সাহেব ইদানিং কোন কথা শুনতেছে বলে আমার মনে হয় না। কারণ বারবার বলা সত্ত্বেও উনার উপদেষ্টা পরিষদ উনি ছাগল দিয়ে হাল চাষ করে যাচ্ছেন। উনাকে বলা হয়েছে, বারবার আমরা অনুরোধ করেছি। এই ২৩ জনের মধ্যে কমপক্ষে ১৫ জনকে ঘাট ধরে পেছনে লাথি মেরে বের করে দিতে হবে। কারণ এরা ক্ষমতার মজা লুটতেছে। এরা ভুলেই গেছে যে এরকম একটি রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এগুলা তাদের বাপের রাজনীতি থেকে এইসব গদিতে তারা বসে নাই। তারা কিন্তু বেমালুম ভুলে গেছে। আ এই জায়গাগুলো নিয়ে আমরা বারবার বলছি এবং আমার মনে হয় যে আমাদের বলার মাত্রা বা আমাদের মেডিসিনের ডোজ আরেকটু কড়া করতে হবে। কারণ ধরেন যে এক ইউনুসের আলোয় আলোকিত
হয়ে আমরা যে যে ধীর গতিতে যাচ্ছি আর কি, মূল বিষয়টা হচ্ছে অত্যন্ত ধীর গতি। বিচার বলেন, সংস্কার বলেন, সকল কিছুই এত ধীর গতিতে হচ্ছে, এত ধীর গতিতে হওয়ার কোনো সুযোগও নাই। এত ধীর গতিতে করার কোনো মানে কি বলবো? গত প্রায় ৯ মাসে অনেক কিছুই করা সম্ভব হতো, যেটি তারা করতে পারেনি। তারা এই মিটিং করেন, ওই মিটিং করেন, এই আলোচনা করেন, এই মতামত চান, হ্যান-ব্যান-ত্যান করে তারা সময় নষ্ট করছেন। তাদের মধ্যেই কেউ এক ধরনের রাজনীতির খেলা খেলছেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে। তো আমার মনে হয় যে আমাদের কাছে ইতিমধ্যে স্পষ্ট হতে শুরু করেছে। আমরা কিন্তু বিভিন্ন সময় বলছি, আসিফ নজরুল সহ অনেকের ব্যাপারে বলছি। সেই জায়গাগুলোয় কিন্তু আপনারা মনোযোগ দিচ্ছেন বলে আমাদের মনে হচ্ছে না। আরেকটি খবর, আজকের পত্রিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি খবর, সেটি হচ্ছে দৈনিক আমার দেশের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল, আপনারা জানেন। আমার দেশের বিরুদ্ধে মেঘনা গ্রুপের মামলা প্রত্যাহারের আবেদন মানে বুধবার ঢাকার যুগ্ম জেলা জজ চতুর্থ আদালতে মোস্তফা কামালের পক্ষে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন অ্যাডভোকেট মোজাম্মেল হক। গত ১৭ই এপ্রিল আমার দেশে মেঘনা গ্রুপের ১ লাখ কোটি টাকা পাচার শিরোনামে চাঞ্চল্যকর সংবাদ প্রকাশিত হয় এবং এরপর অত্যন্ত বিস্ময়করভাবে মাত্র ৪ দিনের মধ্যে মেঘনা গ্রুপের বিরুদ্ধে মামলা সমন ইস্যু হয়ে যায়। তো বোঝাই যায় যে আহ, মাহমুদুর রহমান বাংলাদেশে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে ফিরে ৫ দিন জেল খেটেছেন। তো তখন আইন উপদেষ্টাদের ক্যারিশমা আমরা দেখছি, তামাশা আমরা দেখেছি। তারা মাহমুদুর রহমানকে পক্ষই মনে করেন। মেঘনা গ্রুপের মতো একটি বিতর্কিত গ্রুপ, যার বিরুদ্ধে সরকারের অভিযোগ, দুদকের অভিযোগ নিয়ে রিপোর্টটি করা হয়েছে, তার বিরুদ্ধে একটি মামলা হলো। সেই মামলা আইন মন্ত্রণালয়ের ইঙ্গিত ছাড়া ম্যাজিস্ট্রেট সেটি আমলে নিয়ে সমন ইস্যু করে দিল। এটি ভাবার কোনো কারণ নাই। তো আসিফ নজরুলের এখানে অন্য কোনো গোট পাকানো চলছে, সেটা আমরা বুঝতে পারছি। আমরা এগুলো নিয়ে কাজ করছি, আমরা একটু জানার চেষ্টা করছি যে কোন নির্দেশে কি হলো। তো অবশেষে তাদের বোধোদয় হয়েছে। ১০-১২ দিনের মাথায় তারা মামলা প্রত্যাহারের আবেদন করেছেন। তো কথা তো একটাই যে সেই তো নক্ষশালী, তবে কোনো লোকহাসালী। আমার মনে হয় যে সেই জায়গাটা মনে হচ্ছে আরকি। তো অ্যা ধরেন একটা বিষয় স্পষ্টভাবে বলি যে ফ্যাসিবাদের ফিরে আসার ইনশাআল্লাহ আর কোনো সুযোগ নাই। অনেক শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী মনে করছেন যে হাসিনার পক্ষে একটু দালালি করি। হাসিনা যদি আবার কখনো ফিরে আসে তাহলে তো আমাদের মন্ত্রী বানাবে। তাহলে তো আমাদের ১,০০০ কোটি টাকার ব্যবসা দিবে। কিন্তু সেটি আর হবে না ইনশাআল্লাহ। আপনারা নিশ্চিত থাকেন, বাংলাদেশের মানুষ কখনোই এটি মেনে নেবে না এবং এটি হয়তো হতে পারত, কিন্তু আরো ক্ষতিগ্রস্ত করেছে হাসিনা এই গত ৮-৯ মাসে যেভাবে ক্রমাগত হুমকি দিয়ে গেছে, যেভাবে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে হাত ভেঙে গুঁড়িয়ে দেয়া পর্যন্ত সেভাবে নির্দেশনা দিয়েছে স্পষ্টভাবে, তাতে মানুষের কাছে আরো স্পষ্ট হয়েছে যে এই হাসিনার মাথায় এই ফ্যাসিবাদীর বা ভয়ঙ্কর বিষয় ছাড়া তার মনের মধ্যে, তার মাথার মধ্যে মানবিক কোনো বোধ নাই। সে ক্ষমতা, অ্যাবসোলিউট ক্ষমতা এবং ক্ষমতা নিয়েই সে আসলে তার মাথায় সবসময় এটাই ঘোরে। তো সেই জায়গাটায় আমার মনে হয় না যে হাসিনার দালালি করে বা আওয়ামী লীগের দালালি করে আপনারা কেউ খুব বেশি সুবিধা করতে পারবেন। কারণ প্রতিদিন প্রতি মুহূর্তেই পরিস্থিতি আরো জটিল হচ্ছে, প্রতিদিন আরো খারাপের দিকে যাচ্ছে এই ফ্যাসিবাদের দোসরদের অবস্থা। তো আমরা আবারও যে বিষয়টি নিয়ে শুরু করেছিলাম, বাংলাদেশের সকল মিডিয়া, সকল সংবাদপত্র এবং টেলিভিশন দয়া করে আপনাদের সম্পাদকীয় নীতি আপডেট করুন। কোনোভাবেই কোনো বিষয়েই ফ্যাসিবাদের পক্ষে, পলাতক খুনি হাসিনার পক্ষে বা তার দলের পক্ষে কোনো অবস্থান আমরা তো মেনে নেবই না। বাংলাদেশের কোনো মানুষ, কোনো সাধারণ মানুষ সেটি মেনে নেবে না। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। দর্শক, আলোচনা শুনেছেন, তিনি তো নাসিদের কথা বলেছেন। আমি আপনাদেরকে বলি, যদি এখন কোনো সাংবাদিক ৭১ নিয়ে সন্দেহ প্রকাশ করে, ৭১ যদি বলে যে ৭১-এ তো ৩০ লক্ষ মানুষ শহীদ হয় না, যদিও এটা একটা সত্য কথা, অনেকে মনে করেন, অনেক মুক্তিযোদ্ধারা, তারপরেও বাংলাদেশের কোনো মানুষ এটা মেনে নেবে? ৭১ নিয়ে যদি বিতর্কিত প্রশ্ন করে, তাকে কি কেউ, সে সাংবাদিক হোক আল্লাহ মিডিয়ার বাপ হোক, তাকে কি ছেড়ে দেওয়া হবে?
কখনোই ছেড়ে দেওয়া হবে না। ৭১ আমাদের একটা মানে আমাদের স্বাধীনতার সংগ্রাম, ৭১ নিয়ে কোনো বিতর্কিত করা যাবে না। যেই করুক না করুক, সাংবাদিক হোক আল্লাহ যেই হোক, তাকে আমরা ছাড় দিব না। তো ২০২৪ তো আমাদের একটা মুক্তিযুদ্ধ। ২০২৪ তো আমরা স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম, যে স্বাধীনতা আমাদের ফিরে এসেছে যে ছাত্র জনতাদের রক্তের বিনিময়ে। সেই ছাত্র জনতার বিরুদ্ধে সেই ২৪-এর গণঅভ্যুত্থান নিয়ে যদি কোনো সাংবাদিক মিথ্যা এবং অপপ্রচার করে এবং ষড়যন্ত্রমূলক প্রশ্ন করে, তখন তাকে ছাড় দেওয়া হবে? যারা ৭১-এ যুদ্ধ করেছে তারা যেমনিভাবে সেটা মেনে নেবে না, ঠিক এই ২৪-এ যারা যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে এবং তাদেরকে সমর্থন করেছে, তারাও এটা মেনে নেবে না। ঠিক এটাই ঘটেছে। ২৪-এর গণঅভ্যুত্থান যেই রিপোর্ট জাতিসংঘ করেছে ১৪০০ মানুষ, সেই ১৪০০ রিপোর্ট নিয়েও বিতর্কিত করার চেষ্টা করেছে সাংবাদিক এবং বিতর্কিত প্রশ্ন করেছেন। তো এখানে তো তাকে সাংবাদিক হওয়ার কারণে, সাংবাদিক নাম ধরে যদি আপনি স্বৈরাচারে দালালি করেন এবং জাতিসংঘের রিপোর্ট প্রত্যাখ্যান করেন, ২৪-এর গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা করেন, তখন তো আপনার সাংবাদিক থাকেন না, তখন তো আপনি ষড়যন্ত্রকারী হয়ে যান। তখন তো আপনার সাংবাদিক নাম দিয়ে আপনার বিরুদ্ধে অপপ্রচার চালানোটা কঠিন হবে, ঠিক হবে না। তো এই জন্যই মূলত এটাই হয়েছে। এখানে সাংবাদিকদের উপর কোনো অত্যাচার বা সাংবাদিক চাকরিচ্যুত হয়েছে না, অপসাংবাদিকতার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। এবং সামনে যারা এই ২৪-এর অভ্যুত্থান নিয়ে বিতর্কিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ঠিক একই অবস্থান নেওয়া হবে বলে আমরা মনে করি।